এই সবাই দেখতে পাচ্ছ, একবার কনফার্ম করো। বাস বাস, দেখা গেলেই হবে। ওকে ওকে। ঠিক আছে স্যার, আমি স্টার্ট করছি। ওকে। এটা নিয়ে গুড ইভিনিং সবাইকে। এটা তো আমাদের প্রথম ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্লাস। আমার গলা শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করবে, কারণ মানে সেক্ষেত্রে যদি কোনো টেকনিক্যাল গ্লিচ হয় বা অন্য কোনো সমস্যা হয় তাহলে সেটা আমরা আগেই ঠিক করে নিতে পারবো। আমার গলা পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? ওকে ওকে, খুব ভালো। যে কোনো জায়গায় যদি কোনো রকম অসুবিধে হয়, যে শুনতে না পাওয়া যায় অথবা দেখতে না পাওয়া যায়, যে কোনো রকম সমস্যা হলে একটু বলবে যে এই জায়গাটা বুঝতে পারলাম না। তো সেটা তো আছেই, যে কোনো রকম প্রশ্ন থাকলে সেটা এখানে জিজ্ঞেস করবে। তো তোমাদের সবাই, তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়েছো। বিভিন্ন রকম তোমাদের স্ট্রিম আছে নিশ্চয়ই। কারোর ইলেকট্রিক্যাল আছে, কারোর সিভিল আছে, কারোর মেকানিক্যাল আছে, অথবা কারোর কম্পিউটার সায়েন্স আছে, তাই তো? সবারই বিভিন্ন রকম স্ট্রিম আছে, কিন্তু সব স্ট্রিমেই এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্টটা তো কমন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে আমরা কি শিখব, বেশ কিছু সপ্তাহ আমরা ক্লাস করব এবং বেশ কিছু জিনিস শিখব ড্রয়িং। তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কি জিনিস? তো ড্রয়িং তো দেখো, ড্রয়িং আমরা কম বেশি সকলেই জানি। ছোটবেলা থেকে আমরা কেউ ড্রয়িং শিখেওছি, অথবা যদি না শিখে থাকি স্কুলে তো কিছুটা ড্রয়িং আমরা করেইছি, কারণ স্কুলের কারিকুলামে ড্রয়িং থাকে, তো সেখানে আমরা ড্রয়িং করেছি। তো সেই ড্রয়িংয়ে আমরা কি শিখেছি? আমরা শিখেছি যে মানুষ আঁকতে, ঘর আঁকতে, গাছ আঁকতে, অথবা কোনো নদী আঁকতে, পাহাড় আঁকতে, এগুলো তো আমরা করেইছি। কিন্তু দেখো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এই বিষয়টা পুরোপুরি আলাদা। এখানে ইঞ্জিনিয়ারিং এই শব্দটা ব্যবহার করা আছে ড্রয়িংয়ের সাথে, ইঞ্জিনিয়ারিং। তো তার মানে নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিং রিলেটেড ড্রয়িংগুলো আমাদের করতে হবে বা শিখতে হবে বা বুঝতে হবে, বা ভবিষ্যতে যখন আমরা এরপরে যদি কেউ ল্যাটারাল এন্ট্রি নিয়ে বিটেক কোর্সে ভর্তি হয়, অথবা কেউ যারা চাকরি করতে যাবে, তো সেখানে এই ড্রয়িং জায়গাটা কিভাবে কাজে লাগবে সেটা আমরা দেখতেই পাবো ভবিষ্যতে। তো চাকরি করতে গেলেও কিন্তু যারা মেকানিক্যাল, যারা সিভিল, যারা ইলেকট্রিক্যাল, তাদের তো ভীষণভাবে লাগে, কারণ একটা সার্কিট ডায়াগ্রাম মানে ড্রয়িং। তো যদিও আমরা ড্রয়িংকে বিভিন্নভাবে দেখি, বুঝি, শুনি, বা মানে আমরা স্টাডি করি আর কি, তো সেখানে নামগুলো আলাদা আলাদা হতে পারে, কিন্তু বেসিক্যালি ড্রয়িং। যারা একটু তোমরা নিজেরা একটু মিউট করে নাও, তাহলে কি হবে, যারা কথা বলছে ঠিক আছে, তাহলে অন্যরা আলো শুনতে পাবে না, আমার গলা শুনতে তখন অসুবিধা হবে। নিজেদের সিস্টেমগুলো একটু মিউট করে রাখো, তাহলে বাইরের আওয়াজগুলো আসবে না। আচ্ছা বেশ, তো আমরা ইন্ট্রোডাকশনে আসি। যেটা বলছিলাম ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, তো এখানে আমাদের কি শেখার, কি বোঝার আছে। যেমন বললাম যে ইঞ্জিনিয়ারিং এই ওয়ার্ডটা ড্রয়িংয়ের সাথে আছে, তো তার মানে এখানে নিশ্চয়ই আমরা গাছপালা, পাহাড়, চাঁদ, সূর্য, নদী, মানুষ, পাখি এসব আঁকবো না। তো তাহলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে আমরা কি আঁকবো সেটা তো আগে বুঝতেই হবে, কি আঁকবো আমরা। হ্যাঁ, তো এখানে যেমন একটু আগে বললাম যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এদের ড্রয়িং নিয়ে কিন্তু প্রচুর কাজকর্ম করতে হয় বা পড়তে হয়, এবং ভবিষ্যতে 3 বছরের ডিপ্লোমা কোর্সের শেষে যারা চাকরি করতে যাবে, তো সেখানেও এই ড্রয়িংগুলো কাজে লাগবে, বা ড্রয়িং স্টাডি করতে হতেই পারে। সবার লাগবেই এরকম নয়, কিন্তু লাগে। এবারে ড্রয়িং কিন্তু একটা আই ওপেনার, মানে চোখ খুলে দেয়। ড্রয়িং জিনিসটা কিছুটা শেখা থাকলে তার মানে কিন্তু তুমি অনেক কিছু শিখে থাকলে, অনেক কিছু, মানে এই যে মেজারমেন্ট এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই ইঞ্জিনিয়ারিং শব্দটার সাথে কিন্তু এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে জড়িত, যে আমরা মেজারমেন্ট করব, ঠিক আছে? তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং মানেই ধর একটা যদি সার্কেল আঁকতে হয়, তো সার্কেলটাকে মেজারমেন্ট করে আঁকবো। হ্যাঁ, এর আগেও আমরা সার্কেল মেজারমেন্ট করেই এঁকেছি, জিওমেট্রিতে আমরা সার্কেল মেজারমেন্ট করেই এঁকেছি।
কিন্তু সেটা তো ছিল সিম্পল জিওমেট্রি। এখানে আমরা যেগুলো শিখবো সেগুলো তার থেকে একটু অ্যাডভান্সড লেভেলে, মানে সার্কেলটা ড্রয়িং করার পর তো তারপরে তার মেজারমেন্টটা বা ডায়ামিটারটা বা রেডিয়াসটা আমরা ঠিকঠাক প্রসেসে দেখাবো। ঠিক শুনলে কিন্তু ঠিকঠাক প্রসেসে। তো সেই প্রসেসগুলো শিখতে হবে, যে শুধু সার্কেলটা আঁকলেই হবে না, তো তার যে সাইজটা বা ডায়ামিটার বা রেডিয়াস সেইটাকে কি করে দেখাবো, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কিন্তু সেগুলো শেখায়। ঠিক আছে, তো এবার একটা সার্কেল থেকে কি করে একটা সার্কেল, তো একটা সিম্পল একটা সার্কেল, মানে একটা প্লেন বা একটা লাইন বলা যেতে পারে, তো সেখান থেকে কিন্তু একটা অন্য ছবি কি করে পাওয়া যায় সেই জায়গাগুলো আমরা কিন্তু শিখবো আস্তে আস্তে। অন্য ছবি মানে ব্যাপারটা এখন একটু, আমি যদি আগেই বলে দিই ব্যাপারটা একটু জটিল হয়ে যাবে, তো সেই জন্য একসাথে এতটা ভাবছি না, ধীরে ধীরে। তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর বেসিক জিনিসটা হচ্ছে দুটো। একটা হচ্ছে যে ড্রয়িংটা আমরা করব, যে জিনিসের ড্রয়িংটা করব, ভালো কথা বললে অবজেক্টের ড্রয়িংটা করব। অবজেক্ট, যে অবজেক্টটা নিয়ে আমরা ড্রয়িং করব, যে অবজেক্টের ড্রয়িংটা করব, সেই অবজেক্টটার শেপ আর সাইজ। ঠিক আছে, তো আমি যদি বোর্ডে লিখি শেপ অ্যান্ড সাইজ অফ অবজেক্ট, তো এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট, যে একটা অবজেক্ট সেটা যা খুশি হতে পারে, আমাদের চোখের সামনে আমরা যা দেখি, চোখের সামনে যা দেখি মানে আমাদের সারাউন্ডিংয়ে চোখ ঘোরালে আমরা যা দেখতে পাই, সেটা ঘরের মধ্যে থাকলে যা যা জিনিস দেখতে পাই বা ঘরের বাইরে থাকলে যা যা জিনিস দেখতে পাই সেগুলোই আমাদের অবজেক্ট। এবং প্রত্যেকটা অবজেক্টই কিন্তু সাধারণভাবে 3D। ঠিক আছে, আমি এখানে লিখছি না, আচ্ছা লিখেই দিই। 3D মানে 3 ডাইমেনশনাল। তো সেখানে 3D অবজেক্টের শেপ আর সাইজ, তো সেইটাকে ঠিকঠাকভাবে রিপ্রেজেন্ট করার নামই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। অন্তত এই ফার্স্ট সেমিস্টারে আমরা এই বেসিক জিনিসগুলো শিখি, তারপরে তো যারা এই ড্রয়িং নিয়ে আর একটু কাজ করবে। হ্যাঁ বলো। সাউন্ডটা ক্লিয়ার আসছে না? সাউন্ডটা তো ঠিকঠাকই ছিল, তবু আমি আর একবার দেখছি। দেখো তো এবার ঠিকঠাক হচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওকে, বেশ। তো যে কোনো অবজেক্ট যেটাকে আমরা বলি 3D অবজেক্ট, 3D মানে 3 ডাইমেনশন, যার 3টে ডাইমেনশন আছে। 3টে ডাইমেনশন মানে লেন্থ, ব্রেথ আর হাইট, এই 3টে নিয়ে 3টে ডাইমেনশন হয়। তো এই 3টে ডাইমেনশনের যে অবজেক্ট, যে কোনো অবজেক্টেরই 3টে ডাইমেনশন থাকে, তো সেই অবজেক্ট যেটাকে আমরা চোখে দেখি তার শেপ আর সাইজকে রিপ্রেজেন্ট করার নামই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। বা ভালো কথায় বললে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ আমরা যে কোনো অবজেক্টের শেপ আর সাইজকে রিপ্রেজেন্ট করি। বোঝা গেল? তো তাহলে শেপ, একটু আগে বললাম যে একটা সার্কেল, তাহলে সার্কেলের শেপটা কি রকম? সার্কেল। আর সাইজটা কি? তার ডায়ামিটারটা। তো সেটাকে যদি আমরা ঠিকঠাক রিপ্রেজেন্ট করি, ঠিকঠাক মানে একটা প্রসেস, একটা সিস্টেম, তো সেই সিস্টেমটার নামই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যে সিস্টেমে আমরা শিখব। তো এই ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং শিখতে গেলে কিন্তু বা করতে গেলে আমরা বেশ কিছু জিনিস লাগবে বা লাগে। অলরেডি তোমাদের যদি কলেজ স্টার্ট হয়ে গেছে কিনা আমি জানি না, ধরে নিচ্ছি গেছে, কারোর এখনো হয়তো যায়নি বা শুরু হয়েছে সবে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ ক্লাস হয়েছে কি হয়নি আমি ঠিক সেটাও জানি না, আলাদা আলাদা কলেজ তোমাদের। তো সেখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, তো সেখানে এই প্রথমেই যেটা আমাদের শিখতে হয় বা জানতে হয় সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে গেলে বেসিক রিকোয়ারমেন্টস গুলো কি। রিকোয়ারমেন্টস মানে এখানে আমাদের প্রচুর টুলস লাগে। টুলস মানে হচ্ছে ইনস্ট্রুমেন্টস, যেগুলো দিয়ে আমাদের এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা হয়। ঠিক আছে, তো এই জিওমেট্রি বক্সে আমরা স্কুলে যে জিওমেট্রি বক্স ইউজ করেছি, তো সেই জিওমেট্রি বক্সে আমরা কিন্তু যে ইনস্ট্রুমেন্টগুলো পাই সেগুলো দিয়ে তো খাতায় পাতায় আমরা ছোট স্কেলে আমরা কিন্তু ড্রয়িং করেছি।
এখন যে ড্রয়িংগুলো হবে সেগুলো একটু বড় ড্রয়িং হবে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংগুলো একটু বড় এবং সেখানে ইনস্ট্রুমেন্টগুলোও কিন্তু বড়। তো আমাদের প্রথমেই এই জায়গাটা ক্লিয়ার করে নিতে হবে যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং শিখতে গেলে আমাদের বেশ কিছু ইনস্ট্রুমেন্টস লাগবে। তো সেইগুলো নিয়েই কিন্তু, কারণ আমি তো এখানে ক্লাস নিচ্ছি বোর্ডে আমি চক দিয়ে, বোর্ডে সাধারণত চক দিয়ে হয়, তো এখানে পেন দিয়ে করছি, ডিজিটাল বোর্ড বলে। তো নর্মালি তোমরা যখন ড্রয়িং করবে তখন তো সেভাবে হবে না, আমি তো মেজারমেন্ট নিয়ে করছি না, তো তোমাদের মেজারমেন্ট করে করতে হবে। তো তার জন্য ঠিকঠাক ইনস্ট্রুমেন্টগুলো লাগবে। তো আমি এখানে একটা ইনস্ট্রুমেন্টের লিস্ট করছি এবং সেগুলোকে একটু ডেসক্রাইব করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। সাউন্ডটা এখনো ঠিকঠাক আসছে না, সাউন্ডটা একদম মানে ক্লিয়ার আসছে না। কিন্তু আমি তো যথেষ্ট জোরেই কথা বলছি গো, এবং সাউন্ডটার মাইকটা তো একদম মুখের কাছেই ধরা আছে। হ্যাঁ 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 বলো। মাউসটা তো আমি একদম, মাইকটাই তো ইউজ করছি, মাইকটা আমার একদম মুখের কাছেই আছে, মাইকটা একদম মুখের কাছেই আছে, তাও কেন হচ্ছে না তো বুঝতে পারছি না, একদম মুখের কাছে ধরে আছি। দাঁড়াও স্যার দেখছেন। কিছু কি কমানো আছে? এই মাইকটা নিচ্ছিল দেখুন। ও আচ্ছা, এবার দেখো তো এবারে ঠিক মতো কি আসছে, সাউন্ডটা পরিষ্কার আসছে, অডিবল হচ্ছে? একদম একদম। ওকে ওকে, থ্যাংক ইউ। ভাগ্যিস বললে। আচ্ছা হ্যাঁ ওকে ওকে। তো যেটা বলছিলাম যে প্রথমে আমরা যেগুলো ডিসকাস করব সেটা হচ্ছে যে ড্রয়িং করতে গেলে যে ইনস্ট্রুমেন্টসগুলো লাগে সেই ইনস্ট্রুমেন্টসগুলো নিয়ে আমরা আগে একটুখানি পড়াশোনা করে নেব, কি কি ইনস্ট্রুমেন্টস লাগে। রিকোয়ার্ড ইনস্ট্রুমেন্টস যেগুলো আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে গেলে ভীষণভাবে দরকার। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একটা টি স্কোয়ার। এগুলোর ব্যাপারে একটুখানি পড়াশোনা করে রাখা ভালো, কেননা কোনটা কি কাজ করে এবং কিভাবে করে সেগুলোর ব্যাপারে যদি আগে থেকে জানা থাকে তাহলে কাজ করতে কিন্তু ভীষণ সুবিধে হয়। তো টি স্কোয়ার এখানে আমরা বলি এটা একটা টি এর মতো দেখতে, ঠিক এই জিনিসটা। তো এটা দিয়ে আমরা কি করি, এটা দিয়ে আমরা লাইন টানি এবং এটা অন্যান্য বেশ কিছু ইনস্ট্রুমেন্টসের বেস হিসেবে কাজ করে। বেস মানে হচ্ছে যে এই জায়গাটাকে বলে হচ্ছে ব্লেড, ঠিক আছে, এটাকে বলে হচ্ছে ব্লেড। তো এই ব্লেডটা দিয়ে আমরা আমরা ঠিক লেফট হ্যান্ডটাকে এখানে বসাই, দিয়ে আমরা এটাকে বোর্ডের ওপর আমরা স্লাইড করে আমরা যেখানে দরকার সেখানে আমরা সেট করি, দিয়ে তারপরে লাইন ড্র করি। তো লাইন আমরা তো প্রথমেই এগুলো শিখবো, আস্তে আস্তে আমি একটু পরেই আসবো। তো ড্রয়িং করতে গেলে তো আমাদের লাইন টানতেই হবে, তো সেই লাইন না টানলে তো ড্রয়িং করা যাবে না। তো তার জন্য এই ইনস্ট্রুমেন্টসগুলোকে ঠিকঠাকভাবে ইউজ করা জরুরি। তো এইটা হচ্ছে টি স্কোয়ার, ফাইবারের হয় বড় টি স্কোয়ার। তো সেই বড় টি স্কোয়ার নিয়ে আমাদের কিন্তু কলেজেও যেতে হবে এবং বাড়িতেও ড্রয়িং করতে হবে, ঠিক আছে। তো টি স্কোয়ারের এই অংশটাকে আমরা কাজে লাগাই ব্লেড হিসেবে। এখানে আমরা এটা দিয়ে হরাইজন্টাল লাইন ড্র করি এইভাবে এবং এর ওপর অন্য ইনস্ট্রুমেন্ট বসিয়ে আমরা ভার্টিক্যাল লাইনও ড্র করি। তো সেই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে সেট স্কোয়ার, এর পরেই আসে। সেট স্কোয়ার আমরা জিওমেট্রি বক্সে এর আগে দেখেছি, দুটো সেট স্কোয়ার আছে, একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা হচ্ছে 30-60 ডিগ্রি। এখানে এই ইঞ্জিনিয়ারিং সেট স্কোয়ারগুলো বড় হয়, ওই জিওমেট্রি বক্সের মতো ছোট ছোট নয়, কারণ আমাদের তো একটু বড় ড্রয়িং করতে হবে, একটু নয় যথেষ্ট বড়। তো সেই কারণে এই দুটো সেট স্কোয়ার কাজে লাগে এবং এই সেট স্কোয়ারগুলো দিয়ে আমরা যে লাইনগুলো ড্র করতে পারি সেগুলো বুঝতেই পারছো, এই অ্যাঙ্গেলগুলো তো থাকবেই, মানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এবং তার সাথে দুটো সেট স্কোয়ারকে পাঞ্চ করে বা কম্বাইন করে আমরা 15 ডিগ্রি লাইন টানতে পারি, ঠিক আছে। 15 ডিগ্রি, 75 ডিগ্রি, 135 ডিগ্রি এই লাইনগুলো আমরা ড্র করতে পারি। এছাড়াও এই দুটো সেট স্কোয়ার, একটা তো এই যে দেখালাম আমি 45 ডিগ্রি
আর একটা 60-30 ডিগ্রি, এই দুটো সেট স্কোয়ারকে আমি দেখিয়ে দেবো এখানে ছবি এঁকে। এই দুটো সেট স্কোয়ারকে একসাথে জুড়ে ঠিকঠাকভাবে ব্যবহার করে আমরা একটা যে কোনো লাইনের প্যারালাল লাইন ড্র করতে পারি এবং যে কোনো লাইনের পারপেন্ডিকুলার লাইনও ড্র করতে পারি। ঠিক আছে, সেটা দেখিয়ে দেবো, আমি ছবি এঁকে দেখিয়ে দেবো যে দুটো সেট স্কোয়ারকে কী করে বসালে, কীভাবে অ্যারেঞ্জ করলে, অর্গানাইজ করে সেটাকে দিয়ে আমরা প্যারালাল লাইন, পারপেন্ডিকুলার লাইন ড্র করতে পারি, আমি পরে দেখিয়ে দেবো। তো এইটা হচ্ছে টি স্কোয়ারের পর সেট স্কোয়ার। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট যে ইনস্ট্রুমেন্টটা লাগে, কেননা এগুলো হচ্ছে শেপ ড্র করতে কাজে লাগে, লাইন ড্র টানতে কাজে লাগে। এরপর যেটা সেটা হচ্ছে মেজারমেন্টের জন্য আমাদের লাগবে হচ্ছে এটা, আমরা বলি ডায়াগোনাল স্কেল। এই ডায়াগোনাল স্কেলটার একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? এটা নর্মাল স্কেল কিন্তু নয়। নর্মাল স্কেল আমরা যেটা জিওমেট্রি বক্সে পেয়েছিলাম সেখানে ওই 6 ইঞ্চ পর্যন্ত পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, আর 15 সেন্টিমিটার মেজার করা যায়, এখানেও করা যায়। কিন্তু এই ডায়াগোনাল স্কেলের মেইন যে ফিচার সেটা হচ্ছে এটাকে তুমি যদি উল্টে নাও তাহলে অপোজিট সাইডে দেখতে পাবে এখানে একটা অ্যারো আছে এবং এই সাইডগুলোতে, এজগুলোতে অ্যাঙ্গেল দেখানো আছে, মানে আমাদের আলাদা করে কোনো প্রোট্রাক্টর লাগে না। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে গেলে তো অ্যাঙ্গেল মেজার করতে হবে, এই অ্যাঙ্গেলগুলোর বাইরেও আলাদাভাবে অ্যাঙ্গেল দেখাতে হয়। এই অ্যাঙ্গেলগুলো ছাড়াও কিন্তু অন্য অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেল, মানে যদি আমাদের 40 ডিগ্রি মেজার করতে হয়, 20 ডিগ্রি মেজার করতে হয়, কিংবা 52 ডিগ্রি মেজার করতে হয়, তো তখন আমাদের এই ডায়াগোনাল স্কেলটাকে অ্যাপ্লাই করতে হবে এবং এখান থেকে আমরা অ্যাকিউরেটলি অ্যাঙ্গেল মেজার করতে পারি এইটা দিয়ে। তো সেখানে এই অ্যারোটাকে আমরা বসাই, যে লাইনের রেসপেক্টে লাইন ড্র, মানে অ্যাঙ্গেল ড্র করতে হবে, সেখানে আমরা ওই পয়েন্টে যেখান থেকে অ্যাঙ্গেল ড্র করতে হবে সেখানে অ্যারোটাকে সেট করে আমাদের যে অ্যাঙ্গেলগুলো এখানে দেখানো আছে, এখানে 90 ডিগ্রি আছে, এখানে 0 ডিগ্রি, আর এখানে তো অবশ্যই 180 ডিগ্রি। তো এইটা আমরা পুরো একটা সেট পেয়ে যাই, 1 ডিগ্রি থেকে শুরু করে একদম 180 ডিগ্রি পর্যন্ত পুরো অ্যাঙ্গেলের একটা সেট আমরা পেয়ে যাই এবং এটা ভীষণ ভীষণ অ্যাকিউরেট। তো আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে এই জিনিসটা কিন্তু আমরা ভীষণভাবে মেনটেন করি, অ্যাকিউরেসিটা আমাদের ভীষণভাবে দরকার। তার কারণ এই ড্রয়িংয়ের ওপরেই বেস করে একটা বাড়ি তৈরি হয়, একটা ফার্ম তৈরি হয়, বা একটা কনস্ট্রাকশন হয়, বা একটা মেশিন তৈরি হয়। তো সেই কারণে এই ড্রয়িং কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো সেখানে যদি আমরা অ্যাকিউরেসি মেনটেন না করতে পারি তো তাহলে স্বাভাবিকভাবেই সেগুলো কিন্তু তৈরি হবে না। একটা ব্রিজ, সেটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করেই কিন্তু হয়। ওকে, তো এই ডায়াগোনাল স্কেলের আর একটা সাইডে আছে নর্মাল যে মেজারমেন্ট, মানে একদিকে সেন্টিমিটার, মিলিমিটার বা ইঞ্চ, এই প্রত্যেকটা ডিভিশনই কিন্তু আমরা এই ডায়াগোনাল স্কেল থেকে পেয়ে যাই। এই তিনটের পরে নেক্সট যেটা আসে বা আমি যেটা দেখাই সেটা হচ্ছে পেন্সিল। ড্রয়িংয়ে পেন্সিলের ইম্পর্টেন্স তো অবশ্যই সব থেকে বেশি। পেন্সিল আমরা এখানে কিন্তু ক্লাচ পেন্সিল ইউজ করি, যদিও এই ব্যাপারে আমার স্পেসিফিক্যালি আমি কোনোভাবেই বায়াসড নই, কেননা শিটে তোমাদের কাজ করতে হবে। এই ক্লাচ পেন্সিলটার ফেসিলিটি হচ্ছে যে এটা ওই তোমরা অনেকে হয়তো জানো বা ইউজ করেওছো, পেন্সিলও কেউ কেউ বলে, পেছন দিক থেকে একটা পুশ করলে তো এই পেনের মতো, ডট পেনের মতো, এটা এই সামনের দিক থেকে নিডল হিসেবে বেরিয়ে আসে এবং লিডটাকে ওই সামনের দিক দিয়ে পেছনটাকে পুশ করে সামনে দিয়ে আস্তে আস্তে সাবধানে ঢুকিয়ে নিতে হয়। এই পেন্সিলের মেন ফ্যাসিলিটিটা হচ্ছে এটা দিয়ে আমরা একটা হোমোজিনিয়াস লাইন ড্র করতে পারি। নর্মাল পেন্সিল, আচ্ছা সেটা আমি দেখিয়ে দিই, ক্লাচ পেন্সিল অবশ্যই এটা HB হওয়া উচিত, HB, ঠিক আছে। ক্লাচ পেন্সিল HB, তো HB 0.5 মিলিমিটার লিড আমরা ইউজ করি, ঠিক আছে। 0.5 মিলিমিটার আমরা এখানে লিড ইউজ করি, ক্লাচ 0.5 মিলিমিটার লিড। যে লিডটা একটু আগে বললাম যে সেটার আলাদা একটা সেপারেট একটা লিড বক্স পাওয়া যায়, সেখান থেকে একটা নিয়ে ওই পেন্সিলের ভেতরে ইনসার্ট করে কাজে লাগাতে হয়। তো নর্মাল পেন্সিল আমরা যখন কাজে লাগাই, নর্মাল পেন্সিলকে আমরা শার্প করে এরকম একটা শেপ নিয়ে আসি, এবার যখন লাইন ড্র করি বেশ কিছুটা করার পর পেন্সিলটা কিন্তু এরকম ব্লান্ট হয়ে যায়, ভোঁতা হয়ে যায়, তখন আবার বারবার শার্প করতে হয়, একটা শার্পনার কাজে লাগাতে হয়। এখানে কিন্তু এই ঝামেলাটা নেই, এই ক্লাচ পেন্সিলে এই ঝামেলাটা নেই, সেই জন্যেই ক্লাচ পেন্সিল ইউজ করাটা অনেক বেটার, ঠিক আছে।
নর্মাল পেন্সিল নিয়ে কিন্তু আমার এমনি কোনো সমস্যা নেই। কারোর যদি কেউ এই নর্মাল পেন্সিল দিয়ে কেউ যদি ঠিকঠাক ড্রয়িং করতে পারে তো তাতে কোনো সমস্যাই নেই। আচ্ছা বেশ, পেন্সিল এর পরেই যেটা আসা উচিত সেটা হচ্ছে ইরেজার। ইরেজার তো অবশ্যই একটা নন ডাস্ট ভালো কোয়ালিটির ইরেজার হতে হবে, তার কারণ আমরা যেহেতু এই একদম বিগিনার হিসেবে ড্রয়িং করছি, তো সেখানে প্রচুর ভুল হয়, প্রচুর মুছতে হয়, ইরেজ করতে হয়, সেই জন্য একটা নন ডাস্ট ইরেজার সবসময় প্রেফারেবল। নন ডাস্ট ইরেজার। এরপরে যেগুলো আসবে আমি এই জায়গাটাকে ইরেজ করে দিচ্ছি। টি স্কোয়ার, সেট স্কোয়ার, ডায়াগোনাল স্কেল, পেন্সিল, ইরেজার, এরপরে যেগুলো আসে কম্পাস। কম্পাস মেইনলি দু রকমের হয়, ইঞ্জিনিয়ারিং কম্পাস আর একটা হচ্ছে নর্মাল পেন্সিল কম্পাস। ইঞ্জিনিয়ারিং কম্পাস সেখানে কিন্তু লিড ইউজ হয়, সেপারেট লিড, আলাদা লিড কিনতে পাওয়া যায়, 2 মিলিমিটার এইচবি লিড, 2 মিলিমিটারের লিড কিনতে পাওয়া যায়। সেই লিডটা একটা ছোট পিস নিয়ে সেটাকে শার্প করে আলাদা শার্পনার পাওয়া যায়, সেটাকে কিন্তু এই কম্পাসের মধ্যে ইনসার্ট করে নিতে হয়। এবং এই কম্পাসের যে স্পেশালিটি, এই কম্পাস ইঞ্জিনিয়ারিং কম্পাসের যে মানে স্পেশালিটি সেটা হচ্ছে এখানে দুটো, মানে একটা হচ্ছে নিডল আর একটা হচ্ছে লিড, এই দুটো অলমোস্ট টাচ করে যায়। নর্মাল যে পেন্সিল কম্পাস আমরা ইউজ করি দেখবি এরকম একটা গ্যাপ থাকে, দুটো কিন্তু কখনোই টাচ করে না, একটা গ্যাপ থাকে, সেটা 1 মিলিমিটার বা 1.5 বা 2 মিলিমিটারের মতো একটা গ্যাপ থাকে। তা আমাদের ড্রয়িংয়ে মাঝে মাঝে এত ছোট ছোট ড্রয়িং করতে হয় যেখানে 0.5 মিলিমিটার গ্যাপ রাখাও যায় না, বা অনেক সময় হয়তো ছোটো একটা সার্কেল যেটা রেডিয়াসই হচ্ছে হয়তো 2.5 মিলিমিটার রেডিয়াস নিয়ে একটা সার্কেল করতে হবে। তো তখন এই রকম যদি ইঞ্জিনিয়ারিং কম্পাস আমরা ইউজ করি তাহলে খুব কমফর্টেবলি বা এফেক্টিভলি আমরা কিন্তু সার্কেলটা বানিয়ে ফেলতে পারি, বা একটা আর্ক, ছোটো আর্ক বানিয়ে ফেলতে পারি। তো সেই জন্য ইঞ্জিনিয়ারিং কম্পাস ইউজ হয়। এবার এই কম্পাসেরও দুটো আছে, একটা হচ্ছে লার্জ, একটা হচ্ছে স্মল, দুটো সাইজের হয় কম্পাসের। লার্জ কম্পাসটা মেইনলি হচ্ছে লার্জ সাইজের ডায়ামিটারের, লার্জ ডায়ামিটার বা রেডিয়াসের সার্কেল বা আর্ক ড্র করার জন্য, আর স্মলটা একদম ছোট, সেটা দিয়ে আমরা একদম ছোট যে সার্কেল বা আর্ক সেটা কিন্তু খুব সুন্দরভাবে ড্র করতে পারি। এবারে যেটা যে কলেজে যেভাবে প্রেফার করে, আমি দুটোই কিনতে বলি বা দুটোই রাখতে বলি, কম্পাস দুটোই লাগে, মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে বেশ ভালো রকমভাবেই কিন্তু এই লার্জ কম্পাস, স্মল কম্পাস লাগে। এরপরেই যেটা আসে সেটা কিন্তু আমি একটু অপশনাল হিসেবেই বলবো, তার কারণ কম্পাস যদি থাকে তাহলে আমাদের এই ডিভাইডার এর প্রয়োজন খুব একটা পড়ে না, মানে অ্যাটলিস্ট আমি যা বুঝি যে কম্পাস ব্যবহার করলে আর ডিভাইডারের ফাংশন খুব একটা থাকে না, মানে ডিভাইডার যে কাজ করে সেটা কম্পাস দিয়ে আরামসে করে দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা কম্পাস রাখলেই হবে। এইটা কিন্তু নাও কিনতে পারো বা ইউজ করতে পারো, বা যদি থাকে তো ঠিক আছে, আমি এটাকে কিন্তু একটা অপশনাল হিসেবে দিলাম, যার ইচ্ছে সে এটা রাখতেই পারে, যার ইচ্ছে নয় এটা আমি অন্তত দেখি না খুব একটা ইউজ করতে বা হতে। তো এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ, এর একটা সিরিজ হয়, সেই সিরিজটা হচ্ছে নাম্বার 1 থেকে 0 থেকে 10 পর্যন্ত একটা সিরিজ হয়। আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ নাম্বার 5। সাধারণভাবে এটা দিয়েই আমাদের কাজ হয়ে যায়। এই ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে আমরা কিন্তু খুব ইজিলি কার্ভড কিছু সারফেস, যেরকম আমাদের কার্ভড কিছু ড্রয়িং আমাদের থাকবে বা থাকে, সেগুলো কিন্তু ইজিলি আমাদের এই কার্ভ দিয়ে করে ফেলতে পারি। যদিও সব রকম সিরিজ বা পুরো সিরিজটা কেনার দরকার পড়ে না, এত কার্ভ আমাদের লাগে না। তো এই ফ্রেঞ্চ কার্ভ নাম্বার 5টা রাখলে আমাদের অন্তত এই ফার্স্ট সেমিস্টারে কয়েকটা কাজে কিন্তু আমাদের এটা লাগে এবং লাগবেও। ফ্রেঞ্চ কার্ভের পর যেটা আসে সেটা হচ্ছে বোর্ড ক্লিপস। 4টে বোর্ড ক্লিপ লাগে, কেননা ড্রয়িং বোর্ডের সাথে তো
ড্রয়িং শিটটাকে অ্যাটাচ করতে হয়। এবারেই আসে হচ্ছে ড্রয়িং বোর্ড এবং ড্রয়িং শিট। ড্রয়িং শিট আমাদের লাগে হচ্ছে A1 সাইজ। যদিও আমরা যখন মার্কেটে গিয়ে বা দোকানে গিয়ে যদি বলি চার্ট পেপার, আর্ট পেপারটা না বলাই ভালো, কেননা আর্ট পেপারের কোয়ালিটিটা এই ড্রয়িং শিটের মতো নয়। আর্ট পেপার সেটা একটু পাতলা হয়, একটা দিকে একটু চকচকে টাইপের হয়, সাদা বেশি হয়, তো ওইটা একটু সাইজে ছোটও হয়। ঠিক আছে, নর্মাল যে ড্রয়িং শিট যেটা পাওয়া যায় A1 সাইজের ড্রয়িং শিটটাকেই কিন্তু আমরা প্রেফার করি বা করব। हाँ 7 बजे से किस सब्जेक्ट का? मेजरमेंट्स। ओके ठीक है, बैठो बैठो। तो ড্রয়িং শিট তো A1 সাইজ হয় এবং ড্রয়িং বোর্ড আমাদের হচ্ছে B1 ড্রয়িং বোর্ড। ঠিক আছে, তো এই B1 ড্রয়িং বোর্ড এটা যদি কেউ সিনিয়রদের থেকে নিতে পারে তো ভালো, আর নাহলে দোকানে গিয়ে কিনতে হবে। যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের জন্য যে ড্রয়িং বোর্ড পাওয়া যায় B1 সাইজের ড্রয়িং বোর্ড। ঠিক আছে, ডিটেল সাইজে গিয়ে লাভ নেই, কেননা সব সাইজ নিয়ে মাথা ঘামিয়েও কোনো লাভ নেই। তো এইগুলো হচ্ছে মেনলি আমাদের দরকার। এর বাইরে আর দুটো ছোট ছোট যেগুলো অপশনালি বলা যেতে পারে, ড্রয়িং শিটের জন্য লাগে ড্রয়িং শিট হোল্ডার, আর ওই টি স্কোয়ারের জন্য একটা ক্যারি ব্যাগ, একটা ব্যাগ লাগে যেটা পিঠে নিয়ে বা কাঁধে নিয়ে বা কেননা ওই টিটাকে একটু সেফলি ক্যারি করতে হয়, তো সেই জন্য কলেজে তো নিয়ে যেতে হবে, তো সেই কারণেই ওটার একটা ক্যারি ব্যাগ টাইপের পাওয়া যায় যেটা পিঠে ঝুলিয়ে নিয়ে যাওয়া যায়। আর ড্রয়িং শিটের জন্য কন্টেনার পাওয়া যায়, সেই কন্টেনারের মধ্যে ড্রয়িং শিটগুলোকে খুব সেফলি ক্যারি করা যায় এবং নষ্ট হয় না। তো এই হচ্ছে টোটাল ইনস্ট্রুমেন্টস। এরপরে যদি ইনস্ট্রুমেন্ট নিয়ে কারোর কি কিছু জানার বলার আছে? যদি কারোর কোনো কোশ্চেন থাকে যে ইনস্ট্রুমেন্টস যে কোনো ওটার বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে আমি আরেকবার কিছু বলতে পারি। মনে হচ্ছে কারোর কোনো কোশ্চেন নেই, ঠিক আছে, এই তো। এই ইনস্ট্রুমেন্টসগুলো কিন্তু ড্রয়িং শুরু করতে গেলে কাজে লাগবে এবং এইগুলো নিয়েই কলেজে যেতে হবে। আর সবগুলো না হলেও ড্রয়িং বোর্ডটা তো বোর্ডে কলেজে থাকে, বাকিগুলো নিয়ে কিন্তু যেতে হবে এবং সেখানে ড্রয়িং করতে গেলে এইগুলো সবগুলোই লাগবে একে একে। ড্রয়িং শিট একসাথে সব নিয়ে যেতে হয় না, তার কারণ প্রথমে একটা কি দুটো ম্যাক্সিমাম একটা নিয়ে যেতে হয়। এবারে ড্রয়িং শিট যখন আমরা দেখি, এটা হচ্ছে ড্রয়িং শিট। তো একটা রেক্ট্যাঙ্গুলার বোর্ডের ওপর রাখার পর এখানে মার্জিন ড্র করতে হয়। আমি জাস্ট আইডিয়া একটা দিয়ে দিচ্ছি, কেননা বিভিন্ন কলেজে বিভিন্ন রকমভাবে মার্জিন করতে হতেই পারে। ডায়াগোনাল স্কেলটা এই যে একটা স্কেল আছে আমি এখানে দেখাচ্ছি, এই স্কেলটা বসিয়ে যদি আমরা এখানে নিয়ে যাই, দেখো এইটাকে ধরে আমরা কিন্তু মেজারমেন্ট করতে পারি। 20 মিলিমিটার বা 15 মিলিমিটার দিয়ে কিন্তু মেজারমেন্টটা হবে, কেননা ড্রয়িংয়ে আমরা যে সাইজ দেখাই সেগুলো সব মিলিমিটারে হয়, সেন্টিমিটার মিটার এগুলোর কিন্তু ফাংশন নেই বিশেষভাবে। এবার যদি থাকেও তাহলে সেটা আলাদা করে লিখতে হবে, নাহলে সবই কিন্তু মিলিমিটার, মানে এটা ডিফল্ট। এবং সেটা কিন্তু একটা জায়গায় লিখে দিতে হয় যে অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার। ওকে, তো এখানে আমাদের একটা মেজারমেন্ট করতে হবে প্রথমে, যে এটা ধরো আমরা 20 মিলিমিটার একটা মেজার করে নিলাম। এবার এটাকে আমরা ঘুরিয়ে নিই, এটাকে পারপেন্ডিকুলার করে এই যে পয়েন্টটা আমরা নিলাম, এবারে ওপর থেকেও আমরা একইভাবে একটা পয়েন্ট মার্ক করব, সেটা যেটা বলে দেবে যদি এটা হয় 20 আর 10 মিলিমিটার। ধরো এদিক থেকে 20 নিলাম, ওপর থেকে 10 মিলিমিটার নিলাম, দিয়ে মার্ক করে একটা পয়েন্ট আমরা এখানে সিলেক্ট করলাম, যেটার কোঅর্ডিনেট হলো 20, 10। ঠিক একইভাবে এখানেও একটা পয়েন্ট আমরা সিলেক্ট করব 20, 10
এবং এই সাইডে একইভাবে এইভাবে আমরা বসিয়ে ওপর থেকে ওপরের এজ থেকে মেজার করলাম 10 মিলিমিটার এবং এটাকে এদিকেও মেজার করলাম 10 মিলিমিটার এবং এটাকে আমরা ঘুরিয়ে নিলাম হরাইজন্টালি আবার 10 মিলিমিটার এবং এটাকেও 10 মিলিমিটার নিয়ে আমরা পয়েন্ট মার্ক করে ফাইনালি যে পয়েন্টগুলো পেলাম যে কোঅর্ডিনেট 10 10, যদিও কোঅর্ডিনেটগুলো আমি লিখছি কিন্তু এটা লেখার দরকার নেই, আমাদের দরকার এই 4টে পয়েন্ট এবং ফাইনালি আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে জয়েন করে দেওয়া। ঠিক আছে, তো সেই জয়েনিংটা টি স্কোয়ার দিয়ে হবে, টি স্কোয়ার দিয়ে ডিরেক্ট হরাইজন্টাল লাইন এবং এখানে ভার্টিক্যাল লাইন এবং এখানেও হরাইজন্টাল এখানে ভার্টিক্যাল, এইরকম করলে আমরা একটা মার্জিন লাইন পেয়ে যাই। এটাকে বলে মার্জিন। মার্জিন লাইনটা সাধারণভাবে ডার্ক লাইন হয়, এটা হচ্ছে মার্জিন। তো এই মার্জিন করার পর তবে ড্রয়িং শিটটা রেডি হয় এবং রেডি করে আমরা তারপরের কাজগুলো করতে পারি, যে কোনো কাজ। মানে পরবর্তী যে ড্রয়িংগুলো হবে তো সেটা কিন্তু এই মার্জিন লাইন করার পরে হবে, তার আগে নয়, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেইন জায়গা। তো এই জায়গাটা কিন্তু আগে ক্লিয়ার করে নিতে হবে যে ড্রয়িং শিটকে আমরা কি করে ইউটিলাইজ করব এবং ইনস্ট্রুমেন্টসগুলোকে। তো তারপরেই যেটা আসে সেটা হচ্ছে যে এই মার্জিনটা করার পর একটা শব্দ আমরা ইউজ করি যেটাকে আমরা বলি অ্যালাইনমেন্ট। মানে এই মার্জিনটাকে আমরা কেন করি এবং কি কাজে লাগাবো। মার্জিনের ফাংশনটা হচ্ছে এই যে মার্জিনটা করলাম, মার্জিনের অ্যাকচুয়ালি দুটো ফাংশন, মার্জিনের দুটো ফাংশন আছে। মার্জিনটা বোঝা গেছে তো, মার্জিনটা কি করে করা হলো, এটা ওই ডায়াগোনাল স্কেল বসিয়ে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল মেজারমেন্ট করে, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল একদিকে, এদিকেও তাই এদিকেও তাই। এবারে বিভিন্ন কলেজে বিভিন্ন মেজারমেন্ট দিতেই পারে আলাদা আলাদা, কিন্তু প্রসেসটা একই। আমি এখানে দেখালাম যে 20-10, এদিকে 20-10 মানে লেফট এজ থেকে 20 মিলিমিটার, বাকি তিনটে এজ থেকে 10 মিলিমিটার করে আমরা মেজার করে মার্জিনটা ড্র করলাম। তো মার্জিন মানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হবে, এটা ক্রস করে যাবে না। বেশ, তো এই মার্জিন করার দুটো পারপাস আছে। একটা হচ্ছে যখন আমরা ড্রয়িং করি বা করব, কোনো লাইন মার্জিনের বাইরে চলে যাবে না, মার্জিনের ভেতরে থাকবে। যেরকমভাবে খাতায় মার্জিন থাকে বা খাতায় মার্জিন রাখতে হয় বা করে নিই আমরা পরীক্ষার সময় বা এমনি বাড়িতেও, তো ঠিক একইভাবে এখানেও তাই। ড্রয়িং কিন্তু মার্জিনের বাইরে যাবে না, মার্জিনের বাইরেটা পরিষ্কার থাকবে। যা ড্রয়িং হবে, দিস ইজ আওয়ার ড্রয়িং এরিয়া, এর ভেতরেই ড্রয়িং হবে। ঠিক আছে, সেকেন্ড পারপাস এবং সেটাই মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে এই স্কেলটা যেটা আমরা কাজে লাগাই, এই স্কেলটাকে বসিয়ে অ্যালাইন করতে হবে এইভাবে। তো স্কেল তো নয়, আমাদের কাজে লাগাতে হবে হচ্ছে টি স্কোয়ার। আমি এখানে স্কেল দিয়ে দেখাচ্ছি। এখানে টি স্কোয়ারটাকে নিয়ে এর বাইরে আমি ড্রয়িং বোর্ডটাকে নিয়ে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে ড্রয়িং বোর্ড। তাহলে এখানে তিনটে রেক্ট্যাঙ্গেল, এটা বোর্ড, এটা ড্রয়িং শিট, এটা মার্জিন। ঠিক আছে, তিনটে আলাদা করে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। ড্রয়িং বোর্ডের কিন্তু একটা এজ থাকে, এইভাবে একটা প্রজেক্টেড পার্ট থাকে, একটা এজ বলি আমরা এটাকে, ড্রয়িং বোর্ডের এজ, এটাই মেন ব্যাপার ড্রয়িং বোর্ডে। এটা নর্মাল কোনো টেবিল নয় যেখানে আমরা ড্রয়িং করতে পারি। তো এটা বোর্ডে যে এজটা থাকে, টি স্কোয়ারটাকে ঠিক এই এজের উপর সেট করতে হয়। এটা হচ্ছে টি এর যে হেড পার্টটা, হেডটা এই জায়গায় থাকবে এবং এখানে কোনো গ্যাপ থাকবে না বা বেরিয়ে থাকবে না।
এইটা হচ্ছে টি স্কোয়ারের ব্লেডটা, এটা হচ্ছে টি স্কোয়ার তার ব্লেডটা। তাহলে এইটাকে ধরে আমরা কিন্তু আপ অ্যান্ড ডাউন করতে পারি, স্লাইড করতে পারি। এই স্লাইড করে আমরা টি এর যে টপ এজটা আছে বা ব্লেডটা আছে সেটাকে ধীরে ধীরে ওপরে নিয়ে যাব। মানে আগেই কিন্তু আমরা ক্লিপিং করব না, ড্রয়িং শিটে মার্জিন ড্র করার পর ক্লিপ লাগানোর আগে এই অ্যালাইনমেন্ট, যেটা একটু আগে আমি লিখেছিলাম, অ্যালাইনমেন্টটা কিন্তু জরুরি। এই অ্যালাইনমেন্ট করে নেওয়ার পর তারপরে আমরা শিটটাকে রেডি করতে পারি, এবং প্রত্যেক দিন ক্লাসে এইভাবেই কিন্তু অ্যালাইনমেন্টটা করে নিতে হবে। অ্যালাইনমেন্টের পারপাসটা কি সেটা আমি এক্ষুনি বলবো। তো তার আগে কীভাবে অ্যালাইনমেন্টটা করা হচ্ছে সেটা বলে নিই। তো এখানে বাঁ হাত দিয়ে আমরা ফিঙ্গারগুলোকে উপর রেখে আর এইভাবে টি এর মানে বুড়ো আঙুলটাকে যদি আমরা টি এর ওয়ার্কিং এজ বা ব্লেডের ওপর রেখে আস্তে আস্তে স্লাইড করে ওপরে নিয়ে যাই, তাহলে এটা এই জায়গায় চলে এলো মোটামুটিভাবে। এই যে টি এর ওয়ার্কিং এজটা আমরা উপরে নিয়ে এলাম, নিয়ে আসার পর যেটা করতে হবে সেটা হচ্ছে দেখা হরাইজন্টাল লাইনটা যেটা আমরা ড্র করেছিলাম টি এর মার্জিনের ওপরের মার্জিনটা, টপ মার্জিনটা, আর টি এর যে ওয়ার্কিং এজটা আছে এই দুটো একসাথে এক লাইনে মিশছে কিনা। মানে ঠিক এইভাবে ধরে নেওয়া যাক যে আমরা যে মার্জিনটা করেছিলাম সেই মার্জিনটা এখান থেকে এইরকম একটা মার্জিন আছে। দেখো আমি এটা ডান দিকে দেখাচ্ছি, টিটা এসছে ওপর দিকে, মার্জিনের সাথে এটা এরকম একটা গ্যাপ তৈরি হচ্ছে। মানে ড্রয়িং শিটটা তখন এইভাবে আছে, ঠিক আছে? তো তাতে দেখা যাচ্ছে যে দুটো কিন্তু এক লাইনে মিশছে না। তাহলে কি করতে হবে? দুটোকে আমাদের এক লাইনে আনতে হবে। সেই মেথডটার নামই হচ্ছে অ্যালাইনমেন্ট। তো সেটা করতে গেলে এই ড্রয়িং শিটটাকে টিটাকে ফিক্স করে ড্রয়িং শিটটাকে অ্যাডজাস্ট করতে হবে ডান হাত দিয়ে। তার জন্য এই সাইডটাকে আমরা ওপরে তুলব, এই সাইডটাকে নিচে নামাবো। মানে ড্রয়িং শিটটাকে ডান হাতে অ্যাডজাস্ট করে ফাইনালি আমরা এই মার্জিনটা আর টি এর যে এজটা দুটোকে এক লাইনে নিয়ে আসবো বা মিশিয়ে দেব। সেটা কিন্তু ভালো করে চোখ দিয়ে দেখতে হবে, ভালো করে চোখ দিয়ে দরকার হলে নিজের পজিশন চেঞ্জ করে দেখে নিতে হবে। পজিশন চেঞ্জ করে মানে বোর্ডে যেখানে আমরা দাঁড়াবো দরকার হলে পেছন দিকে গিয়ে বা সামনে থেকে একটু ঘুরে দেখে নিতে হবে যাতে মার্জিন এবং টি এর এজ দুটো এক লাইনে আসে। সেটা হয়ে যাওয়ার পর তারপরেই আমরা ক্লিপগুলো লাগাবো এইভাবে, দুটো ক্লিপ নিচে এবং ওই পজিশনে ফিক্স করে। পজিশনটা কিন্তু তখন আর চেঞ্জ করা যাবে না। চারটে বোর্ড ক্লিপের কথা বললাম, দুটো নিচে থেকে দুটো ওপর থেকে এইভাবে ফিক্স করে দেওয়া হবে। এবং ডান দিক বা বাঁ দিক থেকে কোনো রকমভাবে ক্লিপ লাগানো হয় না বা হবে না, তার কারণ টি এর মুভমেন্টে কোনো অবস্ট্রাকশন রাখা যাবে না। টিতে যখন কাজ করা হচ্ছে না তখন কিন্তু আইডল করে রাখতে হবে, মানে খুব সাবধানে রাখতে হবে। এবং এক্ষেত্রে নিচের দিকে নামিয়ে দেওয়া যায় এবং এই ক্লিপ দুটোতেই কিন্তু টিটা আটকে থাকবে, গড়িয়ে যাবে না। কেননা টেবিল বা বোর্ড হয় ইনক্লাইন্ড, তো সেখানে গড়িয়ে চলে আসার সম্ভাবনা থাকে। যদি পড়ে যায় কিন্তু এই দুটো আলাদা হয়ে যাবে বা এখানে ভেঙে যাবে, সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে টি কিনতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলার আছে, এই সব ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা আমি মিস করে গেছি, সেটা বলে দেওয়া। সেটা হচ্ছে একটা মিনি ড্রাফটার। ড্রাফটারটা অনেকে কেনে, ড্রাফটার কিনলে কিন্তু সেক্ষেত্রে আর টি, সেট স্কোয়ার এই জায়গাগুলো কিন্তু ব্যবহার করতে লাগে না। এই সবগুলো একসাথে একটা মিনি ড্রাফটার, এটা দিয়ে কাজে লাগানো যায়। এটা ম্যানুয়ালি কাজ করে। এরও ওই দুটো এরকম একটা সেট থাকে, এই জায়গায় দুটো ক্ল্যাম্প করে লাগানো থাকে এবং এইটাকে যে কোনো অ্যাঙ্গেলে রোটেট করা যায়। এই নবটার সাথে এখানে এখানে যে কোনো অ্যাঙ্গেলে এই দুটোকে রোটেট করা যায়। সেক্ষেত্রে আমরা হরাইজন্টাল, ভার্টিক্যাল যে কোনো লাইন বা যে কোনো অ্যাঙ্গেল পেতে পারি। তো এটা সেট করাটা একটু ঝামেলার এবং এটা দিয়ে মার্জিন করা যায় না। তো সেই জন্য আমি পার্সোনালি বলবো যে টি ইউজ করাটা অনেক বেটার। ড্রাফটার দিয়ে একটু সমস্যা হয়, শিটেও প্রবলেম হয়। যাই হোক, যার যেটা চয়েস বা কলেজে যদি বলে সেক্ষেত্রে ড্রাফটার কেনা যেতেই পারে। সরি। তো এখানে
এই অ্যালাইনমেন্টটা হয়ে যাওয়ার পর তারপরে বোর্ড ক্লিপস লাগিয়ে নেওয়ার পর এবারে আমি যেটা বলছিলাম যে মার্জিন করার পারপাসটা হচ্ছে যে এই হরাইজন্টাল লাইন যেটা টপ মার্জিন যেটা হলো তার সাথে আমরা ম্যাচ করিয়ে নিই। কেন না, প্রত্যেক দিন ম্যাচ করানোর পর তাতে যেটা হবে, এই যে টিটা দিয়ে আমরা হরাইজন্টাল লাইন ড্র করি, টি এর টপ এজটা দিয়ে আমরা হরাইজন্টাল লাইন ড্র করি, এবং সেই হরাইজন্টাল লাইনগুলো প্রত্যেক দিন যাতে প্যারালাল হয় সেটা এনশিওর করার জন্যই কিন্তু এই কাজটা করা। বোঝাতে পারলাম? সেটা এনশিওর করতে হবে যে প্রত্যেক দিন আমরা যে লাইনগুলো করব, হরাইজন্টাল লাইন মানে হরাইজন্টালি হবে, প্যারালাল টু প্যারালাল, প্রত্যেকে যেন নিজেদের সাথে প্যারালাল হয়। এবং যখন সেট স্কোয়ার বসিয়ে 90 ডিগ্রি, এই যে সেট স্কোয়ার 45 ডিগ্রি আছে, তার 90 ডিগ্রি এজটা আছে, সেটা বসিয়ে আমরা ভার্টিক্যাল লাইন ড্র করতে পারি এইভাবে। তো সেই কাজগুলো যেন আমরা করতে পারি ঠিকঠাক, মানে অ্যাঙ্গেলটা যাতে 90 ডিগ্রি হয় সেটা এনশিওর করার জন্যই এই টপ মার্জিনের সাথে দেখে নেওয়া, ম্যাচ করিয়ে নেওয়া। তো সেটা হয়ে গেলে আমাদের রেডি হলো। বেশ, তো এবারে এই যেটা তখন বললাম যে দুটো সেট স্কোয়ার দিয়ে আমরা কি করে প্যারালাল লাইন ড্র করতে পারি বা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে পারি সেটাও একটু দেখে নেওয়া যাক। দুটো সেট স্কোয়ার আছে, একটা 45 ডিগ্রি আর একটা হচ্ছে 30-60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 60, এটা 30, আর এখানে দুটোই 45, তো সেই হিসেবে এটা তো 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি। বেশ, তো এই দুটো সেট স্কোয়ার দিয়ে প্যারালাল লাইন আর পারপেন্ডিকুলার লাইন কি করে হবে সেটা একটু দেখে নিই। ধরো একটা লাইন ড্র করা আছে এই রকম, যে কোনো একটা লাইন ড্র করা আছে, এই লাইনের প্যারালাল লাইন ড্র করতে হবে। তো তাহলে আমাদের শীট কিন্তু রেডি হয়ে গেছে। ওকে, শীট রেডি হয়ে গেছে, এবারে কাজ শুরু করব আমরা। তো কাজ শুরু করার আগে এগুলো জেনে নিতে হবে। তো এখানে কি করে ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা কাজে লাগাচ্ছি সেগুলোকেই কিন্তু দেখাচ্ছি। তো এখানে সেট স্কোয়ার, ডায়াগোনাল স্কেল তো মেজার করার জন্য, কম্পাস দিয়ে আর্ক বা সার্কেল ড্র করার জন্য। সেট স্কোয়ারের ফাংশন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং এটাকে আমরা এইভাবে আগে কাজে লাগাইনি, এখন একটু দেখে নিই। তো প্রথমে যে কোনো একটা সেট স্কোয়ারের যে কোনো একটা এজকে এই এক্সিস্টিং লাইন যেটার নাম আমি দিলাম এবি, তার সাথে অ্যালাইন করে নেওয়া হবে। অ্যালাইন, একটু আগেই আমি বললাম অ্যালাইনমেন্ট মানে যে কোনো এজকে বা ইনস্ট্রুমেন্টের এজকে যে কোনো একটা এক্সিস্টিং লাইনের সাথে ম্যাচ করানো, তো সেটাই অ্যালাইন করা বলে। তো এখানে এর আগে তো আমরা ওই টি এর ওয়ার্কিং এজ দিয়ে আমরা মার্জিনটাকে অ্যালাইন করা শিখে ফেলেছি। তো এখানে কিন্তু এই যে 45 ডিগ্রি সেট স্কোয়ার, 30-60 সেট স্কোয়ার, এই দুটোর যে কোনো একটাকে দিয়ে আমরা কাজে লাগিয়ে যে কোনো একটা এজ দিয়ে আমরা প্রথমে এবি লাইনের সাথে অ্যালাইন করব। দেখে নিই। অ্যালাইন হবে, তো আমি প্যারালাল মানে খুব ক্লোজে আমি নিয়ে এলাম যাতে বুঝতে সুবিধে হয়। $45 ডিগ্রি সেট স্কোয়ারের এই এজটাকে 45 ডিগ্রি সেট স্কোয়ারের এই এজটাকে আমি এবির সাথে অ্যালাইন করলাম। ঠিক আছে, মানে এখানে এটা এই গ্যাপটা রাখলাম ইচ্ছে করে যাতে বুঝতে সুবিধে হয়। এটাও 45, এটাও 45। এবারে নেক্সট যে সেট স্কোয়ারটা আছে 30-60 ডিগ্রি, এই সেট স্কোয়ারটাকে আমরা বসাবো এইখানে, এইভাবে। এইদিকেও করা যাবে, সেটা ডিপেন্ড করছে আমরা কোন সাইডে এবির প্যারালাল লাইন ড্র করতে চাইছি। এইভাবে আমরা 60-30 সেট স্কোয়ারটাকে বসাতেই পারি। দুটো সেট স্কোয়ারকে কিন্তু স্লিপ করতে দেওয়া যাবে না, এটাকে ভালো করে এইভাবে ধরতে হবে। এইভাবে ধরার পর এই যে ওপরের সেট স্কোয়ারটা, এটা ছিল 1, এটা 2। তো এই 1 নম্বর সেট স্কোয়ার 2 নম্বরকে ফিক্স করে ফার্স্ট 1 নম্বর 45 ডিগ্রি সেট স্কোয়ারকে, যেটা অলরেডি এবির সাথে অ্যালাইন, তো এই সেট স্কোয়ারটাকে আমরা স্লাইড করে নিয়ে যাব নিচের দিকে বা ওপরের দিকে। তো এইটাকে যদি আমরা নিচের দিকে নিয়ে আসি তাহলে এই জায়গায় আসতেই পারে। দেখো, তাহলে এখানে অলরেডি যেহেতু এটা এবির সাথে অ্যালাইন করা আছে, তাহলে এই জায়গায় কিন্তু আমরা একটা লাইন ড্র করতে পারবো যেটা এবির প্যারালাল। আবার ঠিক একইভাবে এটাকে ওপর দিকে স্লাইড করে আমরা যদি নিয়ে যাই তাহলে এখানে লাইন ড্র করতে পারবো যেটা এবির প্যারালাল।
বোঝাতে পারলাম? সবাই কি বুঝতে পেরেছো? সেক্ষেত্রে কিন্তু 2 নম্বর সেট স্কোয়ারটা ফিক্স করা থাকবে, 1 নম্বর সেট স্কোয়ারের মুভমেন্ট হবে। তো এখানে 1 নম্বর সেট স্কোয়ারে যে কোনো এজকে 1 নম্বরটা যা খুশি হতে পারে, সেটা 45 ডিগ্রি হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, সেটা এই সেট স্কোয়ারটাও হতে পারে। যে কোনো দুটোর মধ্যে একটাকে আমরা যে কোনো এজের সাথে এবি লাইনটা অ্যালাইন করে নেব। অ্যালাইন করে নেওয়ার পর তারপরে আর একটা সেট স্কোয়ারকে এমনভাবে বসাবো যাতে 2 নম্বরটাকে ফিক্স করে 1 নম্বরটাকে আমরা স্লাইড করাতে পারি অ্যালং দ্য এজ। ঠিক আছে, এই এজের রেসপেক্টে আমরা স্লাইড করাতে পারি। তো করিয়ে কি হবে, এবি লাইনটা এক্সিস্টিং লাইন ছিল, তার প্যারালাল লাইন আমরা উপরে বা নিচে যেখানে দরকার সেই জায়গায় আমরা করতে পারি। এটা কি সবাই বুঝতে পারলে? এটা কিন্তু কাজে লাগবে, ভীষণ দরকারি জিনিস। হ্যাঁ, তো ইনস্ট্রুমেন্ট যাদের কালেক্ট হয়ে গেছে বা কিনে ফেলেছো বা কিনতে যাচ্ছ, এই প্রসেসটা দেখা থাকলে তাহলে কিন্তু বাড়িতে একবার নিজে সেট করে প্র্যাকটিস করে নেওয়া যেতে পারে। অর অ্যাটলিস্ট ড্রয়িং শিট না পেতেও সেট স্কোয়ারটা বসিয়ে বা খাতার উপর বসিয়েও কিন্তু এটা করা যাবে। ঠিক আছে, যে কোনো বড় খাতায়, সাদা খাতায় একটা সেট স্কোয়ার দিয়ে একটা লাইন ড্র করে তার প্যারালাল লাইন, এটা একটা এক্সপেরিমেন্ট করে নেওয়া যেতেই পারে যে আমি পাচ্ছি কি না। তারপর তো তাহলে কি হবে, নিজের স্কিলটাকে কিন্তু একটু ডেভেলপ করা যাবে। এই ড্রয়িং তো একটু আগে প্রথমেই আমি বললাম, ড্রয়িং আমরা কিন্তু সকলেই জানি কম বেশি। আমাদের যেটা করতে হয় এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে ইনস্ট্রুমেন্টগুলো যেটা করে সেটা হচ্ছে আমাদের স্কিলটাকে ডেভেলপ করে। তো এই ডিপ্লোমা কোর্সের নামই হচ্ছে যে এখানে এই স্কিল ডেভেলপমেন্ট বা এই ব্যাপারগুলো আছে, এক্সকিউজ মি। তো সেখানে এই স্কিলটাকে আমরা ডেভেলপ করি এই ধরনের কাজ করে বা ড্রয়িং করে, বা নট অনলি ড্রয়িং, অন্যান্য ল্যাব বা অন্যান্য জায়গায় সেগুলোকে আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা বেশ, তাহলে পারপেন্ডিকুলার লাইন কী করে হবে? আবার তাহলে আমি একটা লাইন করলাম, ধরো এই লাইনটা আছে, এটার নাম দিলাম পিকিউ। পিকিউ লাইনের এইটা একটা পয়েন্ট আছে আর, এই আর পয়েন্টে আমাদের পিকিউ এর একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। কোনো অসুবিধা নেই, সেট স্কোয়ারকে আমরা নিয়ে আসবো। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 45 ডিগ্রি বা 30-60 যেটাই 1 নম্বর সেট স্কোয়ার হোক না কেন, যেহেতু এবার আমাদের টার্গেটটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন ড্র করা, তাহলে কিন্তু যে কোনোভাবে যে কোনো এজ দিয়ে অ্যালাইন করতে পারবো না। তাহলে আমাদের যে সাইডটা অ্যাডজাসেন্ট সাইডটা 90 ডিগ্রি হবে এইভাবে রেখে এটা এইটা হতে হবে যে 90 ডিগ্রির যে অ্যাডজাসেন্ট সাইড দুটো, সেই দুটো সাইডের যে কোনো একটা দিয়ে অ্যালাইন করতে হবে। ঠিক আছে, আবার বলছি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার অ্যাডজাসেন্ট দুটো সাইড আছে, তার যে কোনো একটা সাইড দিয়ে পিকিউ এর সাথে অ্যালাইনমেন্ট করতে হবে। সেটা 45 ডিগ্রি হোক বা 30-60 হোক। এই যদি হয় তাহলে হয় এই এজটা বা এই এজটা দিয়ে অ্যালাইন হবে, এটা দিয়ে হবে না, এক্ষেত্রেও এটা দিয়ে হবে না। কেন হবে না? পরিষ্কার, তার কারণ হচ্ছে আমাদের এই 90 ডিগ্রি যেহেতু পারপেন্ডিকুলার লাইন ড্র করব। আচ্ছা বেশ, তো এবারে 30-60টাকে আমি বসাচ্ছি এর ওপর। এটা বসালাম, তাহলে এটা হচ্ছে 1 নম্বর সেট স্কোয়ার, এটা 2 নম্বর সেট স্কোয়ার। 2 নম্বরকে ফিক্স করে 1 নম্বরকে আমরা এই এজের রেসপেক্টে স্লাইড করাবো, স্লাইড করে নিয়ে আসবো এই এজটাকে দেখো, যদি আমরা এই পজিশনে নিয়ে আসি আর পয়েন্ট দিয়ে, আমরা খুব ইজিলি আর পয়েন্ট থেকে পিকিউ এর পারপেন্ডিকুলার এই এজটা দিয়ে আমরা তুলতে পারবো। বোঝা গেল? 2 নম্বর সেট স্কোয়ারটাকে ফিক্স রাখবো, 1 নম্বর সেট স্কোয়ারকে স্লাইড করে যে পয়েন্ট থেকে দরকার পারপেন্ডিকুলার লাইন ড্র করা,
তাহলে সেই পয়েন্টে আমরা নিয়ে এসে পারপেন্ডিকুলার লাইনটা ড্র করব। সেটা পি কিউবের যে অংশে প্রয়োজন সেই অংশ থেকে আমরা বা সেই পয়েন্ট থেকে আমরা ড্র করব। কিন্তু প্রসেসটা হচ্ছে এটাই যে 90 ডিগ্রির অ্যাডজাসেন্ট সাইড দুটোর যে কোনো একটা দিয়ে অ্যালাইন করতে হবে এক্সিস্টিং লাইনটাকে, তারপরে আর একটা সেট স্কোয়ারকে বসানোর পর আমরা স্লাইড করে নিয়ে যাব এমনভাবে যাতে এই 1 নম্বর সেট স্কোয়ারের যে কোনো একটা এজ, মানে যেটা অ্যাডজাসেন্ট এজ, সেটা 90 ডিগ্রি শো করে। তো যে পয়েন্ট থেকে দরকার সেই পয়েন্ট থেকে আমরা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা এই দুটো সেট স্কোয়ারকে অ্যাপ্লাই করে কাজে লাগিয়ে আমরা প্যারালাল লাইন অ্যাজ ওয়েল অ্যাজ পারপেন্ডিকুলার লাইন দুটোই কিন্তু শিখে ফেললাম। তো তাহলে এখানে বেশ খানিকটা আমরা আমাদের বেশ খানিকটা না হলেও এই স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা একটু এগিয়েই গেলাম, যাতে কলেজে কিন্তু বা ড্রয়িং করার সময় এই ফেসিলিটিটা আমরা পাবো বা এটা অ্যাপ্লাই করতে পারবো। বাকিদের থেকে আমরা একটু এগিয়ে থাকবো যে অন্তত ড্রয়িং এইভাবে শুরু করা যাবে বা করা যাবে, এগুলো বলবে নিশ্চয়ই, তা আমি শিখিয়ে রাখলাম। তো এরপরে তোমাদের যদি এই ইনস্ট্রুমেন্ট রিলেটেড কোনো কোয়ারি আর নেই তো আশা করি, কেননা এরপরে যেগুলো শিখবো সেগুলো হচ্ছে পুরোটাই ড্রয়িং রিলেটেড। ড্রয়িং মানে ইনস্ট্রুমেন্টের মোটামুটি কাজ তো হয়ে গেল, শিখে ফেললাম যে কোন ইনস্ট্রুমেন্টকে কীভাবে কাজে লাগালে কী জিনিস পাওয়া যায় বা কীভাবে সেগুলো অ্যাপ্লাই করলে কি করা যাবে, এগুলো একটা আইডিয়া তৈরি হলো। তো এবারে ড্রয়িং শিট রেডি, ইনস্ট্রুমেন্ট রেডি। ড্রয়িং শুরু করতে গেলে প্রথমেই যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে লাইন দিয়ে। লাইন, যে কোনো ড্রয়িং লাইন দিয়ে শুরু হয়। তো তাহলে আমরা আজকে আর টাইম হবে না, তো এর পরের ক্লাসে কিন্তু আমরা লাইন জিনিসটা শিখব, ডিফারেন্ট টাইপ অফ লাইন জানবো এবং লাইনের যে অ্যাপ্লিকেশান সেগুলো দেখব এবং কিভাবে লাইন দিয়ে আমরা ড্রয়িং করব সেগুলো আমরা শিখব। ঠিক আছে? যদি কারোর কোনো কোয়ারি থাকে জিজ্ঞেস করতে পারো, নাহলে তো আমি ক্লাসটা শেষ করব। কারোর যদি কোনো কোয়ারি থাকে তাহলে একটু জিজ্ঞেস করতে পারো। তো বলছেন যে কি কি ইনস্ট্রুমেন্টস লাগবে আরেকবার যদি বলে দিতেন তাহলে মানে আমরা নোট ডাউন করে নিতে পারতাম। এই এখানে তো এইটার ভিডিও থেকেই তো পেয়ে যাবে, আমি তো সব লিখে ফেলেছি, মুছে দিলাম। তো তখন তোমরা কপি করে নাওনি, কিন্তু কপি না করে নিলেও এই যে ভিডিওটা থাকবে এখান থেকে তো পেয়েই যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইটার এই যে ক্লাসটা, এটার ভিডিওটা স্যার শেয়ার করে দেবেন। তো সেখানে সবকটা ইনস্ট্রুমেন্টের নাম তো লেখাই আছে। এবার আমি তো বোর্ডটা ইরেজ করে দিয়েছিলাম, তো তখন তো যাই হোক না লেখা থাকলেও কোনো অসুবিধা নেই, এই ভিডিও থেকে দেখে দেখে ইনস্ট্রুমেন্টগুলো সবকটা পেয়ে যাবে। ওকে স্যার, আর বলছি কি অফলাইনে যেদিন আমি ক্লাস করতে আসবো তাহলে এইসব ইনস্ট্রুমেন্ট কি নিয়ে না 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 না, একেবারেই না, একেবারেই না। কেননা অফলাইন ক্লাসে তো আর এখানে ড্রয়িং বোর্ডের ফেসিলিটি নেই যে এখানে ড্রয়িং বোর্ড নিয়ে, তো এখানে তো ধরো আমি বোর্ডে দেখাবো, তো সেগুলো খাতায় লিখে কপি করে বা বুঝে পড়াশোনা করে সেটা কাজটা করতে হবে বাড়িতে এবং কলেজে। মানে কলেজে বোর্ড থাকবে, এবারে বাড়িতে বোর্ডটা কেনার দরকার আছে কি না সেটা কিন্তু নিজে বুঝতে হবে। তার কারণ তোমার কি স্ট্রিম বলো? আমার ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন। বেশ, তো ইলেকট্রনিক্সে ভবিষ্যতে কিন্তু ড্রয়িং বোর্ড লাগে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কোনো সিনিয়র কলেজে যদি পেয়ে যাও বোর্ড, তাহলে হাফ দামে হোক বা কম দামে সেই বোর্ডটা অন্তত বাড়িতে তুমি নিয়ে আসতেই পারো যদি কারোর থাকে। আচ্ছা, তো সেক্ষেত্রে বোর্ডটা কিনতে লাগবে না, কিন্তু বাকি ইনস্ট্রুমেন্টগুলো কেনার সময় একটু দেখে নিতে হবে কোয়ালিটি। যদি সিনিয়রদের থেকে নাও বা যদি মার্কেট থেকে বা ফ্রেশও কেনো, একটু কোয়ালিটিগুলো দেখে নেবে। বিশেষত ডায়াগোনাল স্কেলটা অনেক সময় ওই মার্কিংগুলো পরিষ্কার থাকে না, ঠিক আছে? তো সেইটা একটু দেখে নিতে হবে। কম্পাসটা তাই, কম্পাস কেনার সময় একটু দেখে নিতে হবে। এই ভিডিওতেই তুমি মোটামুটি ইনস্ট্রুমেন্টের লিস্ট তো সবগুলো আমি প্রথমেই লিখেছি, সেগুলো পেয়েই যাবে। তো সেইগুলো ওই সিনিয়রদের বললে তারা যদি কেউ থাকে কলেজে যে কারোর কাছে আছে জিজ্ঞেস করতে হবে, অ্যাপ্রোচ করতে হবে, কেউ সিনিয়ররা হাফ দামে দেবে কিনা। অনেক সময় নিজেরাই দেয় বা বিক্রি করতে চলে আসে ক্লাসে, আবার অনেক সময় নিজেকে। তো আমার মনে হয় ওই ইনস্ট্রুমেন্টগুলো
বেশিরভাগই ওই নিজে পার্সোনালি আলাদা আলাদা কিনে নেওয়াই ভালো, অনেক খরচ নয়। আর বোর্ডটা কিন্তু যদি কারোর থেকে থাকে ওরকম নিয়ে নেওয়া যেতেই পারে। আর যদি কলেজে সেই রকম অসুবিধে না থাকে কলেজেই ড্রয়িংটা করে নেবে, সেক্ষেত্রে আলাদা করে বোর্ড কিনতে হবে না বা বাড়িতে করতে হবে না। আর অফলাইন ক্লাসের জন্য এখানের জন্য তোমার বোর্ড আনতে হবে না বা ইনস্ট্রুমেন্টও আনতে হবে না, সেক্ষেত্রে খাতাই যথেষ্ট। কারণ আমি যেভাবে শিখিয়ে দেবো বুঝিয়ে দেবো। আকার খাতাও আনতে হবে নাকি নরমাল খাতাতেই? না না, নর্মাল খাতা, একটু বড় খাতা, সাদা খাতা, সেরকম খাতা হলেই হবে। এবারে অফলাইন ক্লাস জন্য সেটা তো ডেভিড স্যারের সাথে কথা বলে রাখবে, সেটা ডেভিড স্যারই বলে দিতে পারবেন তো সেটার কিভাবে কি হবে না। অফলাইন ক্লাস কি এই টাইমেই হবে ফিক্স হ্যাঁ একদম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এই 6টা 6টা 15 এরকম একটা সময় থেকে আমি শুরু করব। হ্যাঁ মানে 5-7 মিনিট, 5-7 মিনিট 10 মিনিট ম্যাক্সিমাম এদিক ওদিক হতেই পারে। রাস্তার কন্ডিশন তো সবসময় সমান থাকে না, তো এসে আমি তো একটা জায়গা থেকে আসবো, তো সেটা 5-7 মিনিট এদিক ওদিক হতেই পারে, এই আর কি। নাহলে মোটামুটি এই টাইমটা ফিক্সড, দিনটাও ফিক্সড। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এর পরের ক্লাসে তো সেটা তো স্যার বলে দেবেন কবে হবে, মানে কোন বুধবারে হবে সেটা স্যারই বলে দেবেন। তো সেদিন আমরা এইগুলো নিয়ে আবার ডিটেলে ডিসকাস করবো এবং আমাকে একটু মনে করিয়ে দেবে যে আজকে যেখানে শেষ করলাম এরপরে মানে লাইন থেকে শুরু করতে হবে, এই জায়গাটা একটু আমাকে ধরিয়ে দেবে, কারণ অনেক রকম কাজের মধ্যে তো সেখানে মনে রাখা মুশকিল। তো আমাকে মনে করিয়ে দিলে আমি সেখান থেকে শুরু করব, মানে লাইন থেকে শুরু করব। হোয়াট ইজ লাইন, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ আ লাইন, সেখান থেকে বা লাইনের অ্যাপ্লিকেশন কী কী সেগুলো থেকে শুরু করব এবং তারপরে ড্রয়িংটা মধ্যে আমরা ঢুকবো, কারণ সেই জায়গাটা সময় লাগবে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো। বই, বুক বলছো? বুক মানে বই, ড্রয়িং বই? কিচ্ছু লাগবে না এখন, কিচ্ছু লাগবে না। যদি কলেজের লাইব্রেরি থেকে কোনো বই দেয় তো ঠিক আছে, না হলে এই ফার্স্ট সেমিস্টারে ড্রয়িংয়ের জন্য কিচ্ছু কিনতে লাগবে না, অন্তত ড্রয়িং বই কিনতে লাগবে না। যে কোনো জায়গায় যেখানে এই ক্লাসের মধ্যে এসে যদি কোনো প্রবলেম নিয়ে অসুবিধে হয় বা কলেজে কোনো প্রবলেম যদি বুঝতে সমস্যা হয়, এখানে এসে সেখানে আমরা ডিসকাস করে নেব, তাই না? তো তাহলে আলাদা করে কোনো বই লাগবে না। ধরো আমার প্রবলেমের সাথে কলেজের প্রবলেম মিলছে না, হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে কলেজে যে প্রবলেমটা দিচ্ছে সেটা যদি না বোঝা যায়, বাড়িতে করতে দিয়েছে, হোমওয়ার্ক দিয়েছে, সেটা আমাকে এখানে ক্লাসে জিজ্ঞেস করবে, তো সেটা আমরা ক্লাসে ডিসকাস করে নেব। হ্যাঁ, তো আলাদা করে বই কেনার কোনো প্রয়োজন নেই, অন্তত ড্রয়িংয়ে। ঠিক আছে, বেশ। তাহলে আজকে ক্লাসটা আমি শেষ করছি, এর পরের ক্লাসে আবার নতুন করে আমরা লাইন থেকে শুরু করব। ঠিক? ওকে।